ক্রিকেট কেন নব্য বাকশালের আইকন হয়ে উঠল? আমরা জানি আওয়ামী লীগের রাজনীতির ভিত্তি বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদের উপরে ভর করেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদের ধারণা কেন দরকার? জাতীয়তাবাদ এমন একটা অদৃশ্য বন্ধন যা একটা জাতিগোষ্ঠীকে একসাথে ধরে রাখে। বাঙালি জাতীয়তাবাদের ধারণা এত ভঙ্গুর এবং গোজামিলে ভর্তি যে এই ধারণা টিকে থাকতে পারেনি। প্রথমত, বাঙালি বলা হতো হিন্দু বাঙালিকে। এরপরে বাংলাদেশের সকল মানুষ একসাথে মুক্তিযুদ্ধ করলেও বাংলাদেশকে বাঙালি জাতির রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হলো। শেখ মুজিবকে বাঙালির জাতির পিতা ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, মমতা ব্যানার্জি কি শেখ মুজিবকে বাঙালি জাতির পিতা বলে মানে বা মানবে? উত্তর হচ্ছে মানে না, বা কখনোই মানবে না। তাহলে এই যে বাঙালি প্রপঞ্চ যেটা আওয়ামী লীগ আমাদেরকে উপহার দিল, সেই বাঙালি কে? সেই বাঙালি কি বাংলাদেশের ভূখণ্ডে বাস করা বাংলাভাষী? তাহলে পশ্চিমবঙ্গে কারা থাকে? ওরা কি বাঙালি নয়? যাই হোক, আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের ধারণা ফেল করাতে তাদের এমন একটা ন্যাশনাল বন্ডের প্রয়োজন হয়েছিল যা পুরো জাতিকে একসাথে বেঁধে ফেলতে পারবে। এই আলাপে ঢোকার আগে আমরা এই জাতীয়তাবাদ বিষয়টা একাডেমিক্যালি বোঝার জন্য একজন বিখ্যাত সোসিওলজিস্টের কাছে হাত পাতব। ওনার নাম এমিল দুরখেইম। আমাদের বিশাল বিশাল বুদ্ধিজীবীরা মাঝে মাঝেই ওনাকে কোট করেন। দুরখেইমের জাতীয়তাবাদ নিয়ে অনেক কাজ আছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন ধর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে। তিনি বলেছেন, ধর্ম এমন একটা সামাজিক শক্তি যা মানুষকে এক জায়গায় ধরে রাখে, যেন মানুষ তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখতে পারে এবং এর মধ্যে দিয়েই ধর্ম অদৃশ্য নৈতিক এবং আত্মিক বন্ধনকে দৃশ্যমান করে তোলে। কিন্তু দুরখেইম এই ধারণার মধ্যে একটা সমস্যা দেখেছিলেন। তিনি বলেছিলেন, পশ্চিমে সমাজ যত বেশি সেকুলারাইজড হচ্ছে, ধর্ম দিয়ে জনগোষ্ঠীকে একসাথে ঐক্যবদ্ধ রাখা কঠিন হয়ে যাচ্ছে। কারণ কোনো সমাজেই আর একটা ধর্ম নয়, অনেকগুলো ধর্মের মানুষ একসাথে বাস করছে। আগে সমাজের বন্ধনের যে প্রতীকগুলো ছিল, যেমন চার্চ বা রাজা, সেগুলোর বদলে নতুন প্রতীকের প্রয়োজন হয়ে পড়ছে যা জনগোষ্ঠীকে ধরে রাখবে এক অচ্ছেদ্য বন্ধনে। আজকের দুনিয়ায় প্রায় সব দেশেই তো জনগোষ্ঠী হোমোজেনিয়াস না। এক রাষ্ট্রের সব নাগরিক তো একটা ধর্ম পালন করে না, তাই নতুন সিম্বল দরকার। দুরখেইমের মতে জাতীয় পতাকা সেই প্রতীক উইথ রিলিজিয়াস সিগনিফিক্যান্স যা একটা কমিউনিটিকে ধরে রাখে। সংবিধানের জন্যে প্রতীক প্রয়োজনীয়, কারণ প্রতীক অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে সিম্বলাইজ করে, একজন মানুষকে তার আইডেন্টিটি দেয়, তাকে একটা গ্রুপে বিলং করার ধারণা দেয়। দুরখেইম বলেছেন, আমাদের সমস্ত ভালো গুণাবলীকে আমরা আরোপ করি একটা পবিত্র প্রতীকে, যা সেকুলার সমাজে একটা পতাকা অথবা জাতি। আমরা ওই সিম্বল বা প্রতীকের মধ্যে নিজেকে মুক্ত হতে দেখি। তাই ওই প্রতীকে যখন আঘাত করা হয়, তখন আমরা সেটাকে কোনো কাপড়ের উপরে আঘাত বলে মনে করি না, মনে করি আমার নিজের দলের উপরে আঘাত, বা আদতে যে আমার উপরে আঘাত, এবং শেষ বিচারে আমার মূল্যবোধের উপরেও আঘাত বটে। এই প্রতীকই অসংখ্য আনরিলেটেড ইন্ডিভিজুয়ালকে একটা সিঙ্গেল কমিউনিটিতে আবদ্ধ করে। তবে এটা কোনো সাধারণ 8-10টা কমিউনিটির মতো নয়। বেনেডিক্ট অ্যান্ডারসন এটাকে বলেছিলেন ইমাজিনড কমিউনিটি বা কল্পিত জনগোষ্ঠী। আমরা যেই ভূখণ্ডে বাস করি, বাংলাদেশ, 18 কোটি মানুষ বাস করে। নেতাদের কয়জনের সঙ্গেই বা আমাদের দেখা হয় বা দেখা হবে, কিন্তু আমরা সবাই কোনো না কোনোভাবে এই জনগোষ্ঠীর সাথে কানেকশান অনুভব করি, একটা ইমোশনাল কানেকশান অনুভব করি। ধরুন 1971-এর 25শে মার্চ যখন পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন ইপিআরে হত্যাযজ্ঞ চালালো, সেই আঘাতকে এই ভূখণ্ডবাসী নিজের উপরে আঘাত বলে ধরে নিল। তাদের মধ্যে নেশনহুড জেগে উঠল। একইভাবে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে। বিএসএফ এক বাংলাদেশি যুবককে সীমান্তে পিটাচ্ছে, আর যুবকটা
আল্লাহ গো বলে চিৎকার করছে। সে যখন আল্লাহ গো বলে চিৎকার করছে, ঠিক ওই মুহূর্তের আঘাতটা যেন সব বাংলাদেশের সব নাগরিকের গায়ে এসে লাগে। ওই যুবকের সাথে আমার ফিজিক্যাল কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই, কোনো জানাশোনা নেই, কিন্তু আমার ইমাজিনেশনে আমি তার সাথে সম্পর্কিত বোধ করি। এটাই নেশনহুড। এই নেশনহুড ধর্মের মতোই একটা সামাজিক শক্তি, যা এক অদৃশ্য বন্ধন তৈরি করে সম্পূর্ণ অচেনা মানুষকেও পরস্পর সম্পর্কিত ভাবতে সাহায্য করে। একটা নেশনের ধারণা একটা রাষ্ট্র পরিচালনার জন্যে খুব জরুরি একটা বিষয়। তবে শুধু পতাকাই নয়, আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক প্রতীক তৈরি করা হয় অবচেতনে, যা আমাদের জাতীয় পরিচিতির প্রতীক হয়ে উঠতে থাকে। এই প্রতীকগুলো তৈরি করা হয় অনেক কৌশলে, অনেক পরিকল্পনা করে। যেমন ধরেন ২১-এর শহীদ মিনার, অথবা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, ২১-এর বইমেলা, ছায়ানটের বর্ষবরণ। এসবই সেই তথাকথিত অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক, যা বাঙালি জাতীয়তাবাদকে মূর্ত করে তুলে একটা অভিন্ন জাতি চেতনা তৈরি করার চেষ্টা করে গেছে। কিন্তু হায়, আমাদের সোকল সেকুলারদের শুধু মগজে গোবরই থাকে না, তাদের ভাগ্যও মন্দ। তাদের সব প্রতীকই প্রশ্নের মুখোমুখি পড়েছে, আর সাধারণ মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। ঠিক এই জন্যেই তাদের দরকার হয়ে উঠেছে একটা নতুন প্রতীক, যা জাতীয় ঐক্যের পাশাপাশি দেশবাসীর মনে গর্বের অনুভূতি জাগিয়ে তুলবে। তৈরি হলো ক্রিকেট। এই ক্রিকেট প্রপঞ্চ, এটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের প্রথম শাসনামলে, খেয়াল করে দেখবেন। আর ক্রিকেট দলকে সমর্থন করাই হয়ে উঠল দেশপ্রেমের আর এক নিদর্শন। মাইকেল বেলেক বলে এক রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, জাতীয়তাবাদ আর দেশপ্রেম এ দুটোই একই মুদ্রার দুই পিঠ। এই দুই ধারণাই যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে তা হচ্ছে আমাদের জীবনের চাইতেও মূল্যবান কিছু আছে, যার জন্য জীবনটা দিয়ে দেওয়া যায়। এভাবেই রাষ্ট্র নামের প্রপঞ্চ তার নাগরিকের শরীর, তার কর্মক্ষমতা, তার ইমোশন, তার আবেগ, তার শ্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার আবেগ আর আইডেন্টিটিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। খেলাকে সব দেশেই, সব যুগেই জাতীয় আইডেন্টিটির প্রতীক করে তোলা হয়েছে। খেয়াল করলে দেখবেন খেলার সাথেই থাকে জাতীয় সঙ্গীত আর পতাকা। শুধু তাই না, পতাকা হাতে মার্চ পাস্ট করে যাওয়া ঠিক সামরিক বাহিনীর মতো। কোথাও কোথাও থাকে সামরিক উপস্থিতি। কখনো কখনো খেলার মাঠের উপরে আকাশে বোমারু বিমানের মহড়া হয়, তারা নানা কসরত করে, রং ছিটায়, পতাকা ওড়ায়। আওয়ামী লীগ ঠিক একইভাবে ক্রিকেটকে বাংলাদেশের একটা নতুন সেকুলার প্রতীক করে তুলতে চাইছে, যা ফ্যাসিস্ট শাসনেও জনগণকে ঐক্যবদ্ধ হবার একটা ধারণা দেবে। সে একটা ডিলিউশন তৈরি করবে। তাই সে চায় আমরা বাংলাদেশের পতাকা নিয়ে ক্রিকেটে বুঁদ হয়ে থাকি, অন্য দেশের পতাকা তার গায়ে জ্বালা ধরায়। খেলা আসলে রাজনীতি, কিন্তু এই রাজনীতিটা আমরা চোখে দেখি না। খেলা শাসকের সফট পাওয়ার। খেলা শাসকের সেই মার্কেটিং টুল যা দিয়ে দেশের জনগণের মনে একটা ফিল গুড বা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। সফট পাওয়ার হিসাবে খেলা, বা বিশেষ করে ক্রিকেট, এই অঞ্চলে দারুণ শক্তিধর। একটা রাষ্ট্র তার সফট পাওয়ার ব্যবহার করতেই পারে, কিন্তু একটা ব্যাড রেজিম এই সফট পাওয়ার ব্যবহার করে দুনিয়াকে এটাও দেখাতে পারে যে এই জাতি ঐক্যবদ্ধ, যেটা সে নয়। এই জাতি সুখী, যেটা সে নয়। কিন্তু আদতে আমরা তো ঐক্যবদ্ধ নই, যাদেরকে বিভক্ত করেছে শেখ হাসিনা সরকার। আমরা তো সুখী নই। শেখ হাসিনার ফ্যাসিবাদ এই জাতিকে মারাত্মকভাবে বিভক্ত করেছে। এই ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মাশরাফিকে নৈশ ভোটের এমপি বানিয়ে দুনিয়াকে দেখিয়েছে পপুলার ক্যান্ডিডেট আওয়ামী লীগের প্রার্থী হয়েছে, তাই আওয়ামী লীগ জিতেছে। কিন্তু বাংলাদেশের তারুণ্য আজ ঠিক করেছে ফ্যাসিবাদকে এই সফট পাওয়ার ব্যবহার করতে সে দেবে না। তাই সে পাকিস্তানের পতাকা নিয়ে গেছে বাংলাদেশের সাথে খেলায়। এই প্রতীকী পদক্ষেপ ঐতিহাসিক। সারা দুনিয়া দেখেছে জাতিকে কিভাবে বিভক্ত করেছে আওয়ামী লীগ। দেশের মানুষ শাসকের উপরে কতখানি বিলা। যারা ক্রিকেট ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, মনে কষ্ট নেবেন না। ফ্যাসিবাদের পতনের পর
আমরা আবার ক্রিকেট নিয়ে গর্ব করব, আমরা আবার একসাথে লাল সবুজের পতাকা ওড়াবো, কিন্তু তার আগে ফ্যাসিবাদের হাতে এই দারুণ খেলাকে ব্যবহার হতে দেব না। তার জন্য যত কৌশল নিতে হয় বাংলার তামাল তরুণেরা নেবে, ওদের উপরে ভরসা রাখুন।